জাতীয় পার্টি কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা, আগুন ভাঙচুর, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার পুলিশের, বিভিন্ন স্থানে বিক্ষোভ, নূরের উপর হামলায় হবে বিচার বিভাগীয় তদন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত, সেনাবাহিনী মোতায়েন, এক ছাত্রীকে বাড়ির দারোয়ান মারধর করায় উত্তেজনা সৃষ্টি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনড় অবস্থানে দলগুলো, গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি চায় এনসিপি ও জামায়াত, নির্বাচন পেছাতেই এমন দাবি বলছে বিএনপি। বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে গেল চট্টগ্রাম বন্দর। এ বছর আছে ৬৮তম অবস্থানে, কন্টেইনার হ্যান্ডেলিং বাড়ানো গেলে মাঝামাঝি অবস্থানে থাকার আশা। এবং আস্থা ফেরাতে ১০টি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের চিঠি, দরকারি আইন সংশোধনের পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় নথিপত্রে, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ। সেদিন খুলনার জাপার কার্যালয়েও ভাঙচুরের চেষ্টা করলে ধাওয়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে ফের উত্তেজনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ভবনের নিচে আগুন দেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জাপা কার্যালয়ে কিছু লোক মিছিল নিয়ে এসে ইট পাটকেল নিক্ষেপ করে, পরে ভেতরে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয় নথিপত্র ও চেয়ার টেবিলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে পুলিশ। শনিবার বিকেলে খুলনার ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের চেষ্টা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। হামলা করেছে, আগামীতে আপনার আমার উপর হামলা করবে না তার কোনো গ্যারান্টি নেই। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে দুর্বার থেকে দুর্বার করব। হামলার প্রতিবাদে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইন গুলো হয়েছে, যারা মেরেছে হেডলাইন গুলো তারাই করিয়েছে। এই জুলাইকে কখনো আমরা ব্যর্থ হতে দেব না। এদিকে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এর আগে প্রতিবাদ সমাবেশ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। হামলার প্রতিবাদে পুরনো পল্টনের রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। এদিন নূরের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামাত ইসলামী। এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলনের নেতারা। আদনান তুর্য, সময় সংবাদ। জ্ঞান ফিরলেও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে ফোন করে নূরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা।
শুক্রবার রাতের হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও এখনও শঙ্কামুক্ত নন তিনি। ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ও মেডিকেল বোর্ডের সদস্য জানিয়েছেন, মাথায় অনেক জোরে আঘাত লাগায় নূর শঙ্কামুক্ত নন। সোডিয়াম লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, যেটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে, এটা আরও খারাপ জিনিস। নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন দলটির নেতাকর্মীরা। একে একে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে নূরকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। পুলিশি হামলা, যৌথ বাহিনীর হামলা হলো, এইটা সরকার কে ব্যাখ্যা দিতে হবে। নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম ভূমিকা রাখা নূরের উপর নির্মম হামলা মেনে নেওয়া যায় না। নূর ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। এদিন সন্ধ্যায় নূরকে দেখতে যান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির সঙ্গে জামায়াত একমত বলে জানান। অপরাধ করছে, যারা অন্যায় করছে, তাদের ব্যাপারে আইনি সিদ্ধান্ত নেওয়া এবং তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে ইতিমধ্যে, যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা, আমরা তাদের সাথে সহমত পোষণ করি। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজনৈতিক নেতারা। সন্ত্রাসীদেরকে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে কোনো ষড়যন্ত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা রোববার বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে বাসভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে যমুনার সামনে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে, একটা হাইকোর্টের জাজের নিয়োগ। যারা আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন, বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এদিকে কোনো ষড়যন্ত্রেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আটকানো যাবে না বলে এক প্রশ্নের জবাবে জানান প্রেস সচিব। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বর্তমান সার্বিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের তথ্য জানান প্রেস সচিব। বিএনপির সাথে মিটিং আছে 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান বিচার ও সংস্কারের মাধ্যমে যদি নিয়ম পরিবর্তন করা না যায় তাহলে নুরুল হক নূরের মতোই পরিণতি হবে সব দলের বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি আরো বলেন, কেউ যদি আক্রোশপূর্ণভাবে কথা বলে তাদেরকে গণতান্ত্রিক উপায়ে জবাব দেওয়া হবে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যার মধ্য দিয়ে বিভাজন তৈরি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহ ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন। অনেক শিক্ষার্থীকে অভিযোগ উঠেছে, এর মধ্যে গুরুতর আহত ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার রাত 11:15টা দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি বাড়িতে এমন ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে দারোয়ানকে জেরা করলে স্থানীয়রা সেখানে পৌঁছে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় স্থানীয়দের ইট পাটকেল আর দেশীয় অস্ত্রের আঘাতে ২ জন সহকারী প্রক্টর, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তা কর্মী সহ অর্ধ শতাধিক আহত হন। যখন বাসার দিকে চলে যাব ওই মুহূর্তে মাসনুন আর ওই যে ছাত্রমৈত্রীর একটা ছোট ভাই রাকিব, ও বললো যে ওদের এক বন্ধুকে নাকি মেরে মেডিকেলে পাঠিয়ে দিচ্ছে। একটা বয়স্ক লোককে ধরছে, এই বয়স্ক লোকটাই মেয়েকে আমাদের স্টুডেন্টকে লাথি মারছে। যখন আক্রমণের শিকার হই তখন আমরা বাসা মেয়ের মুড়ে 2 ভাগ হয়ে যাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভাঙচুর করা হয় পুলিশ ও সহকারী প্রক্টরদের গাড়ি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে রাত ৩টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অক্সিজেন সহ চিকিৎসা কার্যক্রমের সংকট দেখা দেয়। বর্তমানে হাসপাতালে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। সময় সংবাদ, চট্টগ্রাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার তারিফ রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতভর উত্তপ্ত থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা এখন অনেকটাই নিস্তব্ধ। গতকাল রাত 12টা নাগাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর তার বাসার দারোয়ান কর্তৃক নির্যাতিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সেই দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে যায় তখন সেই শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্থানীয়রা, এমনটি অভিযোগ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা। এবং সেই হামলার জেরে পরবর্তীতে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় থেকে এই ২ নম্বর গেট আসেন তখন শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এবং বেশ আমরা এখন পর্যন্ত সর্বশেষ আমাদের কাছে হাতে যে তথ্য এসেছে সেই তথ্য মতে প্রায় ৬০ জন শিক্ষার্থী পাল্টা দেওয়ায় আহত হয়েছেন এবং এর মধ্যে 2 জন সহকারী প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন নিরাপত্তা প্রহরী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তাদের এই ঘটনা জানার সাথে সাথে বিভিন্ন হল থেকে বের হয়ে সামাজিক মাধ্যমে জানার পর বা বিভিন্ন মাধ্যমে জানার পর তারা ইয়েতে চলে আসেন ২ নম্বর গেটে। এবং তারা যখন সেই ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন তখনই শিক্ষার্থীদের উপর আসলে অতর্কিতভাবে একটি হামলা করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হামলা চলে এবং সেই হামলা চলমান থাকা অবস্থাতেই শিক্ষার্থীরা আসলে পিছু হতে বাধ্য। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখেছি ধারালো অস্ত্র এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে এমনটি জানিয়েছেন যে ককটেল থেকে শুরু করে শটগানও ইউজ করেছেন, বেশ কয়েকটি শটগানের শব্দ তারা পেয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তারা বলছেন যে বেশ অনেকজনই আহত হয়েছেন এবং 21 জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে গুরুতর আহত হিসেবে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশ
প্রশাসনকে আহ্বান করে শিক্ষার্থীরা বলেছেন যে তেমন সাড়া না পাওয়ায় এই সংঘর্ষটা বৃদ্ধি পায় বলে আমাদেরকে বলেন। পরবর্তীতে 3:20 নাগাদ সেনাবাহিনী আসেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন বাসা বাড়িতে যে আশ্রয় নেন এবং সেই আশ্রয় থেকে তাদেরকে উদ্ধার করে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসেন এবং তারপরে মোটামুটি 4টার পরে অর্থাৎ ভোর হওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটা নিরাপদ হতে শুরু করে এবং এখন মোটামুটি একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। এবং আমরা দেখেছি সেনাবাহিনী বেশ অনেক সময় ধরে এই পুরো এরিয়াটি হচ্ছে রেকি করে এবং নিরাপত্তার দেওয়ার চেষ্টা করে এবং বর্তমানে পুরো এলাকাটি আমরা দেখছি যে পুরো নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন যে বারবার প্রশাসনের তারা যোগাযোগ করতে চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, কিন্তু তারা সেভাবে সাড়া পাননি। অর্থাৎ ঘটনার যে শুরু সেই সূত্রপাত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তারা সেভাবে সাড়া পাননি। পরবর্তী প্রক্রিয়া আসলেও অর্থাৎ শিক্ষার্থীদের যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ তারা নেননি বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বর্তমানে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে চিকিৎসা এবং আনুষঙ্গিক সকল বিষয়গুলো যাতে নিশ্চিত করা হয়, এর পাশাপাশি যে প্রক্রিয়াল বডির যে ভূমিকা সেটা নিয়েও তারা আমাদেরকে কথা বলছেন যে অতি সত্ত্বর যাতে কোনো একটি অ্যাকশন তারা নিতে পারেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক দিয়েছেন মির্জা ফখরুল। নির্ধারিত সময়ে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ার করেছেন সালাউদ্দিন আহমদ। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে 12টি জেলার 34টি গোষ্ঠীর এই আয়োজনে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও জানান তিনি। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। উগ্রবাদ রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। একই দিন নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। এদিন মেহেরপুর জেলা বিএনপিরও সম্মেলন অনুষ্ঠিত হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর, গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছেন তাদের বক্তব্যকে ছেলে মানুষই বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে কথা জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিনের রিপোর্ট। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের।
তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক, হ্যাঁ, কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর, কন্ডিশনের উপরে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি দলীয় ফোরামে। তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি। এটা বলা এই মুহূর্তে মুশকিল, এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই, আমরা ওপেন টু অল। নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে। এগুলো অযৌক্তিক আমার মনে হয়, যে ছেলে মানুষের ব্যাপার আছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তুলে আপনার ইস্যু তৈরি করে। আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না, এবং ইলেকশন যখন হবে মানুষ তার নিজেই ইলেকশনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দেবে। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 4:30টায় জামায়াত, সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে এবং সন্ধ্যা 7টায় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে কয়েকবার জানিয়েছেন। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার বলেও জানানো হয়েছে। ডাকসু নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। কয়েকটি ফেসবুক গ্রুপ থেকে ছাত্রদল প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর প্রতি শিক্ষার্থীর সিট নিশ্চিত করা সহ হলে ছাত্র রাজনীতি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার পঞ্চম দিনে ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকালে জগন্নাথ হলে প্রচারণা শুরু করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ জানিয়ে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার পরও প্রোপাগান্ডা ছড়ানো ফেসবুক পেজ বন্ধ হচ্ছে না। এসব পেজ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গতকালকে রাতেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বারবার কমিশনকে বলা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 8 দফা প্রস্তাবনা সংবলিত ইশতেহার ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। হল ও একাডেমিক অঙ্গনে রাজনীতি বন্ধ করা, 1 স্টুডেন্ট 1 সিট নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া 300 একর জমি উদ্ধার সহ নানা প্রতিশ্রুতি দেন ভিপি ও জিএস পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে। আর আবাসিক হল এলাকায় প্রচারণা চালান বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তারাও দেন নানা প্রতিশ্রুতি। খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। কোন জায়গাগুলোতে উন্নয়ন করা প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আমি আমার মতো করে কাজ করেছি স্টুডেন্টদের সবাইকে নিয়ে। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট করেছে কর্তৃপক্ষ।
কারো রেজাল্ট পজিটিভ হলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঘোষণা করা হয় আরও 2টি প্যানেল। তফসিল ঘোষণার পর চাকসু নির্বাচন ঘিরে তৈরি হচ্ছে নানা সমীকরণ। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জমজমাট জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জাকসু নির্বাচনে এ পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও স্বতন্ত্র 2টি সহ মোট 6টি প্যানেল ঘোষণা হয়েছে। শনিবার যৌথভাবে সংসপ্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এদিন দিনভর চলে প্রার্থীদের প্রচারণা। বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সমাধান ও সব ছাত্র সংগঠনের সহাবস্থানের প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। জাকসুতে আমাদের ম্যান্ডেট হচ্ছে শিক্ষার্থী, সো সেক্ষেত্রে আমরা এই যে গতকাল থেকে প্রচারণা শুরু হয়েছে, আমরা শিক্ষার্থীদের কাছে রিচ করছি, তারাও অভাবনীয় সাড়া দিচ্ছে আমাদেরকে। আমাদের নির্বাচনকে আমরাই সম্পূর্ণ করতে চাই এবং সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমাদেরকেই এই নির্বাচন সম্পূর্ণ করে সেই সক্ষমতা অর্জন করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাকসু নির্বাচন কমিশন। প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট হয়েছে, পজিটিভ এলেই বাতিল হবে প্রার্থিতা। এই ডোপ টেস্টের মাধ্যমে আসতেছেন মানে অবশ্যই আপনি একটা পরীক্ষা দিয়ে আসতেছেন। প্রশাসনের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এদিকে প্রায় 3 যুগ পর তফসিল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে চাকসু নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। প্রার্থীরাও ব্যস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে। তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসুর ভোট গ্রহণ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্লেকার্ড হাতে আর স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। সকাল থেকে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসেন প্রাথমিকের হাজার হাজার শিক্ষক। নিজেদের অবস্থান তুলে ধরে 3 দফা দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে ছিল সরকারি শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন। যোগ্যতা সম্পন্ন শিক্ষা থাকার পরেও আমরা কেন এখনো 3য় শ্রেণীতে থাকবো? তাদেরকে 10ম গ্রেড না হলেও 11তম গ্রেডে অবশ্যই তাদের বেতন নির্ধারণ করা উচিত। এই 3টা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং আইনগতভাবে এগুলার শতভাগ ভিত্তি রয়েছে। এদিকে সমাবেশে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ, তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকদের সংগঠনটির নেতারা। আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসবো। সেই আমরণ অনশনে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা উপস্থিত থাকবেন এবং দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব। এর আগেও গত 18 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সংগঠনটি। রায়দুল ইসলাম প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। মৌলিক সংস্কার চূড়ান্তের পরও আলোর মুখ দেখছে না জাতীয় সনদ। জামায়াত, এনসিপি সহ অন্যান্য দল এই সরকারের অধীনেই তা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবি, গণভোটের মাধ্যমে দিতে হবে আইনি ভিত্তি। অন্যদিকে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয় নির্বাচিত সংসদের ওপর ছাড়তে চায় বিএনপি সহ সমমনারা। গণভোটের দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, এসব দাবির মধ্যে দিয়ে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। হাসান ওয়ালির রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের প্রাথমিক লক্ষ্য ছিল জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা। সে অনুযায়ী টানা বৈঠকে এজেন্ডাও শেষ করে কমিশন। কিন্তু বিপত্তি বাধে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। প্রাথমিক খসড়ায় 2 বছরের মধ্যে সংসদ বাস্তবায়ন করবে এমন অঙ্গীকারনামায় বিএনপি সমর্থন জানালেও অন্যরা ঘোর আপত্তি জানায়। 16 আগস্ট জুলাই সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠায় কমিশন। রাজনৈতিক দলের ফিরতি মতামত নিয়ে সমন্বিত খসড়া তৈরি করছে কমিশন। এরই মধ্যে বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করছেন কমিশনের সদস্যরা।
তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলীয় অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান দাবি করছে। দলটির এই নেতা বলছেন, আইনি ভিত্তি না থাকলে সনদের মূল্য থাকবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে মূলত একটা রাজনৈতিক বোঝাপড়ায় এই পর্যন্ত আসছে, কিন্তু সরাসরি জনগণের কিংবা আরও যে বাহিরেও অনেক বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের যে মতামতগুলো সেগুলো দেখছে যে সরাসরি গণভোটে গেলে গণভোটের মাধ্যমে এই বিষয়টি বোঝা যাবে। অনেকটা একই রকম মত জামায়াতে ইসলামীরও। তাদের দাবি প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অথবা গণভোট আগামী সংসদের ওপর ছেড়ে দিলে 90-এর পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা দলটির এই নেতার। আমরা দুইটা সাজেস্ট করেছি, এটা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন হতে পারে আর সেকেন্ড হলো গণভোট হতে পারে। এটা সমাধান না করে যদি বলে যে একটা স্বাক্ষর করেন তাহলে এটা সবুজ বালকের মতো তো একটা রাজনৈতিক দল ভূমিকা হতে পারে না। এরশাদের পতনের পরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চুক্তি হয়েছিল তখন কারা ক্ষমতা এসেছিল, নির্বাচনের পরে কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। গণভোট গণপরিষদের মতো দাবিকে কুতর্ক হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার মতে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এমন দাবি করা হচ্ছে যাতে লাভবান হবে পতিত শক্তি। কি কারণে তোমার গণভোট করতে হবে, এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই সৃষ্টি হওয়ার ফলে যে পতিত শক্তি এখনও কিন্তু এরাই কিন্তু শক্তিশালী বেশি, তারা সুযোগ পাবে। আগামী 15 সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করে এতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিশ্চিত করতে চাই ঐকমত্য কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হতে পারে 3য় দফার সংলাপ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। নেসলে, ইউনিলিভার, সিনজেন্টা সহ সরকারের মালিকানায় থাকা 10টি বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্ত আলোর মুখ দেখলে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এজন্য দরকারি আইনি সংশোধনের পরামর্শ তাদের। পুঁজিবাজার যে কোনো দেশের অর্থনীতির অন্যতম ভিত হিসেবে বিবেচিত হলেও যেন এক ভিন্ন গল্প বাংলাদেশে। এখানে স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থান পতনে বাড়ে সাধারণ বিনিয়োগকারীর বিনিয়োগ হারানোর হাহাকার। পুঁজির জন্য ব্যাংক নির্ভর হলেও সিন্ডিকেটের দৌরাত্মে শেয়ার বাজারমুখী হতে চায় না ভালো কোম্পানি। এমন বাস্তবতায় সরকারের মালিকানা থাকা ইউনিলিভার, নোভার্টিস, সিনজেন্টা, নেসলে বাংলাদেশ সহ 10টি বহুজাতিক কোম্পানিকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেল 14 আগস্ট শিল্প বাণিজ্য মন্ত্রণালয় ও বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে চিঠিও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আমাদের শেয়ার মার্কেটে ভালো কোম্পানি নেই, খুব কম আছে। খাত বিশ্লেষকরা বলছেন, বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতি, বিনিয়োগে। ওই ধরনের কোম্পানি যদি আসে তাহলে একদিকে সরকারের ঋণ নির্ভরতা কমে যাবে, ঋণ নির্ভরতাটা কমে যেয়ে এই শেয়ারগুলো বাজারে আসলে বাজারের আপনার কোয়ালিটি বাড়বে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান বলছেন, সরকার শুধু নির্দেশ দিলেই হবে না, এজন্য দরকারি আইনও করতে হবে। এগুলো কোনো সরকারি কোম্পানি নয় যে সরকারি নির্দেশ দিবে আর সে নির্দেশ মানতে তারা বাধ্য, এরকম ব্যাপারটা না। তাদের সঙ্গে আলোচনা করতে হবে, যারা মেজরিটি শেয়ার হোল্ডার তাদেরকে সঙ্গে আলোচনা করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। সরকার তো এখানে মাইনরিটি শেয়ার হোল্ডার, একটা মাইনরিটি শেয়ার হোল্ডার একটা মেজরিটি শেয়ার হোল্ডারকে কোনো নির্দেশ দিতে পারে না। অথবা তাহলে আইন করতে হবে, সরকার নির্দেশ দিতে পারে, সে আইনটা তো নাই। এর আগেও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে নিয়ে আসার কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি একবারও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট অপারেশন। উদ্যোগ থাকলেও এখনও প্রয়োজনীয় মেশিনারি স্থাপন করতে পারেনি বাংলাদেশ বিমান। সংকট রয়েছে ওয়্যারহাউস সহ অন্যান্য অবকাঠামোর। বন্দর নগরী হিসেবে অনেক আগেই নজর দেওয়া উচিত ছিল বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে দ্রুত কারিগরি কাজ শেষ করার কথা জানিয়েছে গ্রাউন্ড হ্যান্ডেলিং সংস্থা বাংলাদেশ বিমান। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
ঢাকা বিমানবন্দরের পর দ্বিতীয় অপশন হিসেবে কার্গো ফ্লাইট চালু হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বর্তমানে এই বিমানবন্দর দিয়ে সপ্তাহে 3টি কার্গো ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে সক্ষমতায় পিছিয়ে পড়ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো কার্যক্রম। সমুদ্রপথে বাণিজ্যের অবারিত সুবিধা থাকলেও সৃষ্টি হয় অনেক সময় জটিলতা। এমন প্রেক্ষাপটে আকাশপথে একই চত্বর থেকে স্বল্প সময়ে পণ্য রফতানির সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা। আমাদের প্রচুর সি শিপমেন্ট হচ্ছে, সেখানে কোনো কারণে আমাদের ভ্যাসেল শিডিউল মিস হলে সেখানে আমাদের মালটা হয়তো এয়ার করতে হয়। তো সেই এয়ার শিপমেন্টটা আমাকে পরবর্তীতে ঢাকায় এনে শিপমেন্টের যদি আমার চিটাগাং পোর্টের সাথে আমার একই কাস্টমস অথরিটির মাধ্যমে যদি এটা আমরা এয়ার শিপমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের সময় এবং আমাদের ব্যয় সাশ্রয়ের দিক থেকে একটা বড় ভূমিকা রাখবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোগ থাকলেও অত্যাবশ্যক হিসেবে পণ্য পরীক্ষা করার এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম ইডিএস মেশিন না বসানো, পণ্যের ওয়্যার হাউসের সক্ষমতা কম ও রেগুলেটেড এজেন্টের অনুমতি মেলেনি চট্টগ্রাম বিমানবন্দরের কার্গো ভিলেজে। ইকুইপমেন্টের অভাব আছে, সেখানে স্টোরেজ ফ্যাসিলিটি নাই, গোডাউন যেটা করা হচ্ছে সেটা কার্গো হিসাবে ওয়্যার হাউস হিসাবে ইউজ করার মতো নয়। মোট কথা হলো সেখানে ইকুইপমেন্টের যথেষ্ট অভাব আছে, যার জন্য চিটাগাং এয়ারপোর্টটাকেও ওইভাবে ইউজ করা যাচ্ছে না। সেখানে মেইনলি যেটা দরকার, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো মালামাল যেতে ইউকেতে আমাদের যেটা দরকার কমপ্লায়েন্সের জন্য ইডিএস এক্সপ্লোসিভ ডিটেকটিভ স্ক্যানার, এখানে সেটাও কিন্তু এখনও সেখানে স্থাপন হয় নাই। সেখানে স্ক্যানার বসে আবার সেটাকে ভ্যালিডেশন করতে হবে এবং ইউ ভ্যালিডেটার দ্বারা সেটাকে ভ্যালিডেশন করতে হবে। সিভিল এভিয়েশন সেখানে ওয়্যার হাউসেস করার জন্য মানে পদক্ষেপ নিয়েছে, এখন পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশ বিমান জানিয়েছে, দ্রুতই রেগুলেটেড এজেন্টের অনুমতি সহ কার্গো সেবার আনুষঙ্গিক কাজ শেষ করতে চায় সংস্থাটি। আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিমানবন্দরকেও R3 সার্টিফিকেশন করে ইউরোপ সহ বিশ্বের নানান দেশে বাংলাদেশি গার্মেন্টস এবং অন্যান্য যে পণ্য আছে প্রচলিত অপারেশন রপ্তানি পণ্য, সেগুলো দ্রুত আমাদের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস শুরু হলে নতুন করে গতি বাড়বে আমদানি রফতানিতে, পাশাপাশি বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নানা সংকটের মধ্যেও দেশের আমদানি রফতানি বাণিজ্য এগিয়ে গেলেও বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের তালিকায় এক ধাপ পিছিয়ে গেছে চট্টগ্রাম বন্দর। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ঘটনাবহুল 2024 সালে 32,75,000 কন্টেইনার হ্যান্ডেলিং করে এ বন্দর পেয়েছে 68তম স্থান। চীন এবং সিঙ্গাপুর আগের মতোই প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। আন্তর্জাতিক শিপিং ম্যাগাজিন লয়েড লিস্টে শনিবার প্রকাশিত 100টি ব্যস্ততম বন্দরের তালিকায় এবার স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। অবশ্য গতবারের 67তম থেকে এক ধাপ পিছিয়ে হয়েছে 68তম। মূলত বছরের কন্টেনার উঠানামা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তৈরি করা হয় এই তালিকা। সেই অনুযায়ী 7.4% প্রবৃদ্ধি হিসেবে বন্দরে 2024 সালে উঠানামা করেছে 32,75,627 টিউএস কন্টেনার। আমরা যেহেতু ট্রান্সশিপমেন্ট পোর্ট না, অরিজিন পোর্ট, তো সেক্ষেত্রে লয়েড লিস্টে আমরা 1 থেকে 10-এর মধ্যে আসার আমাদের কোনো সমূহ সম্ভাবনা নাই। 2009 সালে 98তম স্থান অর্জন করে প্রথমবারের মতো প্রভাবশালী বন্দরের তালিকায় প্রবেশ করে চট্টগ্রাম বন্দর। 2022 সালে 31,42,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিং করে 64তম ও 2023 সালে 30,50,000 টিউএস কন্টেনার উঠানামা করে 67তম অবস্থানে ছিল এই বন্দর। তবে এবার প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা যেমন বন্দরের এই অবনমনে ভূমিকা রেখেছে, তেমনি ছিল বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। 24 সালে আমাদের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হলো এবং 24 সালে গ্লোবাল পরিস্থিতিও কিন্তু অনেকটাই নেমে গেছিল, যার ফলে আমরা লয়েড লিস্টে এই পর্যায়ে এসেছি। এদিকে 5,15,00,000 কন্টেনার হ্যান্ডেলিং করে তালিকার প্রথম স্থানে রয়েছে যথারীতি চীনের সাংহাই বন্দর, আর দ্বিতীয় স্থানে রয়েছে 4,11,00,000 কন্টেনার হ্যান্ডেলিং করা সিঙ্গাপুর বন্দর। চট্টগ্রাম বন্দরের আগের স্থান 67তমতে উঠে এসেছে সৌদি আরবের দাম্মাম বন্দর। এক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট পোর্টের মতো শীর্ষস্থান থাকতে না পারলেও সব জটিলতা এড়িয়ে কন্টেনার হ্যান্ডেলিং বাড়ানো গেলে মাঝামাঝি অবস্থানে থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বন্দরের।
এফিসিয়েন্সি বিল্ড আপ করতে হলে এটা ইট টেক্স লং টাইম এবং এটার পিছনে অনেক লজিস্টিক্যাল সাপোর্ট দরকার হয় এবং অনেক ম্যানেজমেন্টাল ক্যাপাসিটি দরকার হয়। তো এই জন্য আমি মনে করি যে আমরা অনেক জায়গায় আছি যেখান থেকে আমরা উপর দিকে যেতে পারবো। 2024-25 অর্থ বছরে রেকর্ড 32,96,000 কন্টেনার এবং 13,07,00,000 মেট্রিক টন কার্গো পণ্য উঠানামা করা হয়েছে চট্টগ্রাম বন্দরে। একই সঙ্গে জাহাজ এসেছে 4,077টি। তবে কার্গো পণ্য উঠানামা কিংবা জাহাজ আসার হিসাব কাউন্ট করে না লয়েড লিস্টে যতটা পিছিয়ে যাওয়ার সংখ্যা ছিল ততটা হয়নি, পিছিয়েছে মাত্র এক ধাপ। তবে সম্ভাবনা সৃষ্টি হয়েছে আগামীতে এগিয়ে যাওয়ার। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। নির্বাচনের আগে নতুন সংবিধান প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে আয়োজিত উঠানের রাজনীতির শীর্ষক বৈঠকে এই কথা বলেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে চলা আলোচনা কিংবা নিয়ম লিখিত আকারে দেওয়ার দাবি জানান হাসনাত। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু সহ অন্যান্য নেতারা। যাদের জন্য আমাদের বাংলাদেশটা নতুন করে আমরা ব্যবহার করা, সামনে নির্বাচন হইতে যাইতেছে। এই নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত আছে। নির্বাচনের আগে আমাকে নিশ্চিত করতে হবে আম্পায়ার কোন নির্দিষ্ট দলের পক্ষে খেলবে না, এটা লিখিত হইতে হবে। এখানে কোনো মুখের কথায় আমরা বিশ্বাস করি না, এখানে সবকিছু লিখিত হইতে হবে, এগুলোর আইনগত ভিত্তি হইতে হবে, যাতে করে যদি কেউ নিয়ম ভাঙে তাকে যেন পরবর্তী প্রজন্ম তাকে যেন চোখে আঙুল দিয়ে তাকে ধরতে পারে। জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল। আগামীকাল নির্বাচন হলেও তারা প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার দুপুরে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জামায়াতের রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে তার দেয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, মানুষ বলতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের পকেটে ঢুকে গেছে। এই আশঙ্কা মিথ্যা প্রমাণিত করার আহ্বান জানান তিনি। ইউনূসের সরকার জনগণের সমর্থনে গঠিত, তাই তাকে জনগণের হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা এই লুকায়িত আছে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগের 8 মাস ইউনূস সাহেবকে দেখছি একরকম, পরের 8 মাস দেখি আর একটা দলের পকেটে ঢুকে গেছি। আমরা এখনো বিশ্বাস করতে চাই না নোবেল বিজয়ী ইউনূস সাহেব আপনি কোনো দলের পকেটে ঢুকবেন। জীবনযাত্রা থমকে আছে একটি সেতুর অভাবে। প্রতিদিনই কষ্টের খেয়া পারাপারে নির্ভর করতে হয় তাদের। গেল 50 বছর ধরে সুনামগঞ্জের সুরমা নদীতে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন জামালগঞ্জ উপজেলার মানুষ। উপজেলা প্রশাসন ও LGED বলছে সেতুর টেন্ডার সম্পন্ন হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই কাজ শুরু হবে। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট। খেয়াঘাটের সরু সড়কে শতাধিক মানুষ দাঁড়িয়ে খেয়া নৌকার অপেক্ষা। ছাদবিহীন নৌকায় রোদ বৃষ্টি ঝড়ে ভোগান্তি নিয়েই পারাপার হন এলাকাবাসী। সুনামগঞ্জের সাচনা ও জামালগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীতে সেতু না থাকায় খেয়া নৌকাই একমাত্র ভরসা এখানকার বাসিন্দাদের। হাসপাতাল, থানা, উপজেলা কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সহ সব সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত জামালগঞ্জে। অন্যদিকে 100 বছরের পুরনো ভাটি অঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ও নৌবন্দর সাচনা। এ কারণে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। বৃষ্টি যদি হয় তাহলে আমরা অনেক দিক দিয়ে উপকৃত হব। সাচনা জামালগঞ্জ দীর্ঘদিনের স্বপ্ন আমাদের, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সাধারণ জনগণ আমরা চাইতেছি। প্রতিদিনই এই নদী দিয়ে শতাধিক বাল্কহেড, কার্গো ভেসেল সহ নানা নৌযান চলাচল করে। খেয়া নৌকার সঙ্গে এসব নৌযান ও ফেরির সংঘর্ষে প্রায় ঘটে নৌ দুর্ঘটনা।
এতে গেল এক দশকে 15 জনের মৃত্যু হয়েছে। সেতুর অভাবে এই জনপদের 2.5 লাখ মানুষের জীবন মান উন্নয়ন থমকে আছে। এই যে কালকে এক ঘটনা, মনে করেন ডাক্তার পাইছে না, রুগীরা লইয়া যাইতে যাইতে ফেরি নৌকা না পাওয়াতে রুগীরা রাস্তার মধ্যে মারা গেছে। সেতু না হওয়াতে সমস্যাটা হচ্ছে আমাদের এই মাল আনা নেওয়াতে অনেক পরিবহন খরচ বাড়তেছে। উপজেলা প্রশাসন ও এলজিডি বলছে সেতুর টেন্ডার সম্পন্ন হয়েছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। সরকারি করার সংক্রান্ত কমিটি অনুমোদন দিলে আমরা নোয়া প্রদান করব, তারপর ঠিকাদার কাজ শুরু করবে। যদি সেতুটা হয়ে যায় তাহলে সকল বিষয়ে ওনাদেরও সুযোগ সুবিধা পাবে, আমরাও দ্রুত সেবাটা দিতে পারবো। 1200 মিটার দীর্ঘ ও 9.8 মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 265 কোটি টাকা। সময় সংবাদ সুনাম। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। অনুকূল আবহাওয়ায় এবার শেরপুরে ছাড়িয়ে গেছে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা। তবে জাগ দেয়ানে বিপাকে পড়ায় বেড়েছে কৃষকের খরচ। এই অবস্থায় পাটের ন্যায্য দাম না পেলে ক্ষতির মুখে পড়বেন বলে শঙ্কা তাদের। দেশে পলিথিন নিষিদ্ধ হওয়ায় এবছর ভালো দাম পাওয়ার আশা কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট। বাম্পার ফলনে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শেরপুরে পাটের উৎপাদন। এ পর্যন্ত 1300 হেক্টর জমির পাট কাটা হয়েছে, বিঘা প্রতি ফলন হয়েছে 10 থেকে 12 মণ। ফলনে খুশি হলেও স্থির পানির জলাশয় সংকটে বাড়তি খরচে সেচের পানিতে পাটের জাগ দিতে হয়েছে তাদের, যা বাড়িয়েছে ব্যয়। এই অবস্থা লোকসান কাটাতে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। পাট যে দাম দিচ্ছে সরকারে, সে দাম আমাদের পোষায় না। সবকিছুর দাম বেশি, আমরা সরকারে যদি খাল কিছু দিত, সার বীজ দিত, তাহলে আমরা একটু লাভবান হই। জাগ দিতেছি মেশিনের পানি দিয়ে। সরকার যদি কালাম করে বেশি মূল্যায়ন দেয়, তার সঙ্গে পাটটা করা সুবিধা হবে। ভালো দাম পাওয়া যাবে বলে আশ্বাস জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তার। এই বছর পাটের দাম তুলনামূলকভাবে ভালো। পাট জাগ দেওয়াটা সমস্যার সমাধান হলে কৃষকরা পাট চাষ করে লাভবান। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে 1894 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও এবার জেলায় চাষ হয়েছে 1911 হেক্টর জমিতে। পাট উৎপাদন হবে 6020 টন, যার বাজার মূল্য প্রায় 70 কোটি টাকা। সময় সংবাদ, শেরপুর। মৌলভীবাজারে জলাবদ্ধতার কবলে পড়েছে 2 উপজেলার প্রায় 900 হেক্টর ফসলি জমি। নষ্ট হয়ে গেছে চারা। এতে রোপা আমন চাষাবাদ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ আশ্বাসের বাণী শোনালেও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিদ্যমান পাম্প হাউস দ্বারা পানি নিষ্কাশনের সুযোগ নেই। শাহ ওয়ালিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। অতিবর্ষণ ও উজানের ঢলে জলাবদ্ধতা দেখা দিয়েছে মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার মনু নদী প্রকল্পভুক্ত হাওর কাওয়া দিঘি এলাকায়। এতে ক্ষতির মুখে পড়েছে 2 উপজেলার অন্তত 6টি ইউনিয়নের কয়েক হাজার ফসলি জমি। জমিতে পানি থাকায় আমন চারা রোপণ করতে পারছেন, অনুপযোগী হয়ে পড়ছে চারা। আগে রোপণ করা ধানও পচে গেছে। এ অবস্থায় হাওরের পানি নিষ্কাশনের দাবি জানিয়ে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপিও দিয়েছেন কৃষকরা। কোনো জায়গার মাঝে আটু পানি, কোনো জায়গার মাঝে কোমর পানি। পানি খাওয়ানো করতে পারিনি। আমার 8-10 জায়গায় আল চাষ করছি, প্রায় আমার 8,000 টাকা লস হয়ে গেছে। মৎস্যজীবী সুবিধার্থে তারা এই পানিটা নিষ্কাশন কম করে। 3-4 দিন বৃষ্টি হয়েছে, ওয়ার যে পানি জলাবদ্ধ হয়েছে, এইগুলা পাম্প হাউসে কোনো পানি ইচ্ছে না। গত বছরও পানির কারণে আমরা আমন দান করতাম পারছি না। এবছরও আমরা পানির কারণে আমরা 20 তোলা সহ বুড়াই লইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত এই পানি নিষ্কাশন সম্ভব নয়, তবে কৃষি বিভাগ দেখাচ্ছে আশার আলো। তারা বর্তমানে যেভাবে যেসব জায়গায় ধান রোপণ করতে চাচ্ছে ওইসব জায়গায় ভাদ্র মাসে হাওয়ার পানির লেভেল দেখা লাগবে প্রায় 7.6, 7.7। তো বর্তমান যে পাম্প হাউস, সেই পাম্প হাউসে ভাদ্র মাসে এই পানির লেভেল রাখা সম্ভব না। আমাদের নজরদারি হলো যে আমরা 24 ঘন্টায় 6টি নিষ্কাশন পাম্প আমরা চালু রাখছি এবং যতটুকু পারা যায় ইনশাআল্লাহ এটা পানিটা মানে নিয়ন্ত্রণে রাখবো। কৃষি বিভাগের তথ্য, এবছর মৌলভীবাজার জেলায় 98,035 হেক্টর জমিতে রোপা আমন চাষের আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,91,059 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। হবিগঞ্জের বাজারগুলোতে বিষমুক্ত দেশীয় সবজির দাম অনেকটাই চড়া। এতে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।
জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার বসে কোর্ট স্টেশন এলাকায়। সবজির বাজার দর জানাতে সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছে তার কাছে। সরবরাহ স্বাভাবিক হলেও হবিগঞ্জের যে সবজির বাজারে বেশ দাম অনেকটা চড়াই এখানে দেখা গিয়েছে। আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে সবজি ব্যবসায়ী আছেন তারা জানিয়েছেন যে এখানে যে গত কয়েক সপ্তাহ থেকে হবিগঞ্জের যে সবজির যে দাম, এই দাম অনেকটা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে বেশি, এবং যে কারণে যে সাধারণ যে এখানে যা ক্রেতারা আছেন তাদেরকে অনেকটা হিমশিম খেতে হয়। আমরা যে জায়গায় আছি এটা হবিগঞ্জের চাষি বাজার। এখানে জেলার সবচেয়ে বড় বিষমুক্ত সবজির বাজার এটি, এবং এই বাজারে জেলার বিভিন্ন যে প্রান্তিক চাষিরা আছেন, সবজি চাষিরা, তারা এখান থেকে সবজি বিভিন্ন ভোর থেকে এখানে সবজি নিয়ে আসেন, এবং এই সবজি তারা এই বাজার থেকে যারা খুচরা যারা বিক্রেতা আছেন তারা এখান থেকে সবজি ক্রয় করে বিভিন্ন জায়গায় অন্যান্য বাজারে নিয়ে বিক্রি করেন। তো আমরা কথা বলছিলাম সবজি ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে সবজি তুলনামূলকভাবে দাম কিছুটা বেশি, তারপরেও তারা বলছেন যে কৃষকের যে উৎপাদন খরচ, এই উৎপাদন খরচ তুলনায় দাম যদি বেশি না হয় তো তাদের ক্ষতি হয়। তার যে কারণে যে উৎপাদন খরচ বেশি, বিশেষ করে সবজি উৎপাদনে যে সার সহ যে বিভিন্ন কীটনাশক ব্যবহৃত হয়, তো এইগুলার দাম বাজারে আগের চেয়ে অনেক বেশি, যে কারণে তারা সবজি যে ফলানোর পর ওই সবজি যদি একটু বেশি দামে বিক্রি না করেন তাদের কোনো লাভ হয় না বলে জানান কৃষকরা। তো আমরা কথা বলেছিলাম যে এখানে যে সবজি ব্যবসায়ীরা আছেন তারা জানিয়েছেন যে এখানে সবজির বাজার দর শসা 60 টাকা থেকে 70 টাকা কেজি, ঝিঙ্গা 60 থেকে 70 টাকা কেজি, এখানে বেগুন আছে 40 টাকা কেজি। এছাড়া যে হবিগঞ্জের যে কাঁচকলা এখানে আছে, কাঁচকলা হালি হিসাবে বিক্রি হয় এখানে 35 থেকে 40 টাকা। লাউ আছে এখানে প্রতি পিস 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে বিভিন্ন সবজিগুলো আছে, সবজিগুলোর দাম তুলনামূলকভাবে এখানে অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বেশি বলেই ক্রেতারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম যে সাধারণ যারা বাজারে যারা ক্রেতা আসছেন, ক্রেতাদের সাথে তারা জানিয়েছেন যে আসলে বাজারের যে দ্রব্যমূল্য, এমনিতেই দ্রব্যমূল্য সব কিছু অনেক বেশি, তারপরেও আবার সবজিটা তারা সস্তায় কিনতে পারতেন, কিন্তু এখন সবজির দামও বেশি হওয়াতে তারা আসলে অনেক বিপাকে পড়েছেন। এবং যে ক্রেতারা জানিয়েছেন যে সাধারণ যারা আছেন, নিম্ন আয়ের যে ক্রেতারা আছেন, তারা যে সবজি ক্রয় করতে এখানে বাজারে এসে অনেকটা হিমশিম খেতে হয়। এবং এই সবজি বাজারে ব্যবসায়ীরা, বিশেষ করে বাজার কমিটির যে সভাপতি আছেন বা যারা এখানে বাজার ব্যবসায়িক নেতারা আছেন, তারা জানিয়েছেন এখানে আসলে যে সবজির বাজার আমরা দেখেছি যে সবজির বাজার এখানে একটা হাইওয়ে রোডের মধ্যে বাজারটি হচ্ছে, যে কারণে ক্রেতা এবং বিক্রেতাদের অনেক সমস্যা হয়। তবে তারা জানিয়েছেন যে স্থায়ী যদি এখানে একটা ব্যবস্থা হয় তবে সবজি বেচাকেনা আরও সুবিধা হবে। তো এই ছিল আজকের সবজির সর্বশেষ। সবজি বাজারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম হবিগঞ্জে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ৭৭ জন নিহত হয়েছেন। ইসরায়েল যে কোনো মুহূর্তে গাজায় এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম CNN। এদিকে হাউথি প্রধানমন্ত্রী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। গাজা সিটির বিভিন্ন অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় লণ্ডভণ্ড চারপাশ। গাজাবাসীর হাহাকার আর আহাজারিতে উঠে আসে ইসরায়েলি বাহিনীর অমানবিকতার চিত্র। এদিকে গাজার আল শিফা হাসপাতালের ভেতরেই কফিন ঘিরে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নিহত ইয়াজেনের খালা জানান মাত্র 14 বছরের ছেলেটিই ছিল পরিবারের একমাত্র ভরসা। এছাড়া গাজা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ইয়েমেনেও আঘাত হেনেছে ইসরায়েলি ড্রোন। নিহত হয়েছেন হাউথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাহাবি ও কয়েকজন মন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যান লক্ষ্য করে হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী তথ্যটি নিশ্চিত করেছে, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
এদিকে মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদন অনুযায়ী গাজা সিটির ভেতরে পূর্ণাঙ্গ অভিযান শুরু করার আগে খাদ্য সহায়তার এয়ারড্রপ বন্ধ করবে এবং ত্রাণের ট্রাক প্রবেশও সীমিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে আবারও 44 দেশের কয়েকশো মানবাধিকার কর্মীর সঙ্গে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। গাজা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তীব্র মতপার্থক্যে জড়িয়েছেন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত বৈঠকে এক পক্ষ ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দাবি জানালেও অপরপক্ষ তা মানতে অস্বীকৃতি জানায়। স্পেন ও আয়ারল্যান্ড ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি তুললেও জার্মানি ও হাঙ্গেরি আপত্তি জানিয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের জাপোরিঝিয়ায় 14টি অঞ্চলে 3 বছরের যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে প্রায় 550 ড্রোন ও 45টি মিসাইল ছুড়েছে মস্কো। এ ঘটনায় ইউক্রেনে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। মস্কো থেকে প্রায় 80 মাইল দক্ষিণে এক বিস্ফোরক গুদাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এর মধ্যেই ইউক্রেনে বিভিন্ন অঞ্চলে নিরবিচ্ছিন্ন হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ সেনাপ্রধান। এদিকে ইউক্রেন রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ থেকে শুরু করে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া ও দিনিপ্রো এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এক রাতে রাশিয়ার 550 ড্রোন ও 45টি মিসাইল হামলায় বাড়িঘর, অবকাঠামো ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয়দের দাবি, ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এটি সবচেয়ে বড় আকারের হামলা। জবাবে রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় 80 মাইল দক্ষিণে একটি বিস্ফোরক গুদাম ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, গোপন আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ অস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে মস্কো বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। এর মধ্যে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রুশ অভিযান কোনোভাবেই বন্ধ করা হবে না, বরং সব ফ্রন্টলাইনে তাদের হামলা আরও জোরদার করা হবে। ইউক্রেনীয় সেনারা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রুশ বাহিনীর অগ্রগতি এখন কৌশলগতভাবে প্রাধান্য পাচ্ছে বলে দাবি করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কিকে আসন্ন বেইজিং সামরিক কুচকাওয়াজ ও সম্মেলনে পুতিন সহ বিশ্ব নেতাদের কাছে যুদ্ধবিরতির প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মোদী। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, প্রায় 2 সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনার পরিবর্তে রাশিয়া বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নাও হতে পারে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে। যুদ্ধের পাশাপাশি নতুন ভূরাজনৈতিক অগ্রগতিও প্রকাশ্যে আসছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন প্রথমবারের মতো কোরীয় সেনাদের রাশিয়ার হয়ে কুর্স্ক অঞ্চলে যুদ্ধের ফুটেজ প্রকাশ করেছে, যা কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের আসন্ন বেইজিং বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্ব রাজনীতির অস্থিরতায় সংকটময় মোড়ে দাঁড়িয়েছে ভারতের কূটনীতি। মার্কিন সমালোচনা, শি জিনপিংয়ের কর্মর্দন আর রাশিয়ার সস্তা তেল সব মিলে দিল্লিতে এখন হিসেব কষতে হচ্ছে নতুন করে। বৈশ্বিক প্রতিযোগিতা টানাপড়েনে এখন কিভাবে একই সঙ্গে 3 দিক সামলাবে মোদী সরকার, সেই প্রশ্নই বিশ্লেষকদের। চীনের তিয়ানজিনে নরেন্দ্র মোদীকে লাল গালিচায় অভ্যর্থনা অনেককেই চমকে দিয়েছে। গালওয়ান সংঘর্ষের পর জমে থাকা অবিশ্বাস কাটাতে এই সফরকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে হেনেস্তা আখ্যা দিয়ে সমালোচনা করেছে চীন, আর ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে কূটনৈতিক সংকেত পাঠাচ্ছে। বিশ্লেষকদের মতে এই সফর ভারতের কোনো জয়ের প্রতীক নয়, বরং চাপ মোকাবিলার কৌশলগত প্রয়াস। কিন্তু এর বিপরীতে ট্রাম্পের কড়া অবস্থান ভারতের জন্য অস্বস্তি বাড়াচ্ছে। রাশিয়ার সস্তা তেল কেনায় দিল্লিকে অভিযুক্ত করেছেন তিনি, আর শুল্ক বাড়ানোর হুমকিও দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এই বার্তা শুধু ভারতের জন্য নয়, বরং চীনের জন্য। ওয়াশিংটন জানিয়েছে, দিল্লি যদি মধ্যপন্থা নেয় তবে খেসারত দিতে হবে। ফলে যে সম্পর্ককে একসময় কৌশলগত সম্পদ মনে করা হতো তা এখন রূপ নিচ্ছে কূটনৈতিক শঙ্কায়।
অন্যদিকে রাশিয়ার কম দামের তেলের উপর ভারতের নির্ভরতা স্পষ্ট। জ্বালানি নিরাপত্তায় এটি দিল্লির জন্য বিকল্পহীন। জয়শঙ্করের সাম্প্রতিক সফর দেখিয়েছে মস্কোর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে ভারত আগ্রহী। একই সময়ে চীনের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের ঘাটতি পৌঁছেছে প্রায় $100 বিলিয়ন। ফলে ভারত আজ দ্বৈত বার্তা দিচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়লেও মস্কোর সঙ্গে উষ্ণতা বজায় রাখছে আর বাণিজ্যের মাধ্যমে বেইজিংয়ের প্রতিও দরজা খোলা রাখছে। তবে বড় প্রশ্ন হলো এই বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েন কতদিন টিকে থাকবে। এক দশকেরও বেশি সময় ধরে ভারত কোয়াড থেকে SCO এমনকি I22 সব জোটেই সক্রিয়। কেউ একে কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন, কারণ $4 ট্রিলিয়ন অর্থনীতি সত্ত্বেও দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র আমদানিকারক, সামরিক সক্ষমতা ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে এখনও ব্যবধান রয়ে গেছে। সীমান্তে চীনের চাপ ও রাশিয়ার উপর আংশিক নির্ভরতা দিল্লিকে দোদুল্যমান অবস্থায় রাখছে। তাই বিশ্লেষকদের মতে আপাতত ভারতের সবচেয়ে বড় হাতিয়ার কূটনৈতিক ধৈর্য ও সময়। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে অন্তত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের পাল্টা অভিযানে নিহত হয় 3 বন্দুকধারী। স্থানীয় সময় শনিবার অঞ্চলটির কোহাট জেলার দারমালাক পুলিশ পোস্টের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলে মারা যান একজন পুলিশ সদস্য, আহত হন আরও 2 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের পাল্টা অভিযানে বন্দুকধারীদের 3 সদস্য নিহত হন ও আহত অবস্থায় পালিয়ে যান বেশ কয়েকজন। আহতদের ধরতে এখনও অভিযান চলমান রয়েছে। ইতিহাসের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মান। প্রথমবারের মতো ডলার প্রতি 88 রুপির গণ্ডি পার করে মুদ্রাটি। শুক্রবার দিন শেষে 1 মার্কিন ডলারের বিপরীতে 88.29 রুপিতে গিয়ে ঠেকেছে। এর আগে $1 বিপরীতে সর্বনিম্ন ছিল 87.95 রুপি। রুপির এই পতন নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশ্লেষকরা মনে করছেন ডলারের বিপরীতে রুপির পতন আরও বাড়তে পারে। ভারতীয় পণ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত 50% শুল্ক কার্যকরের পর ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্নে নেমেছে। প্রথমবারের মতো ডলার প্রতি 88 রুপির গণ্ডি পার করে মুদ্রাটি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের দফায় দফায় শুল্ক আরোপের কারণে ভারতের রপ্তানি, অর্থনৈতিক প্রবাহ ও প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে দেশটির বড় 3 শহরের টেক্সটাইল মিল ও তৈরি পোশাক কারখানা। শুক্রবার দিন শেষে $1 বিপরীতে 88.29 রুপিতে গিয়ে ঠেকেছে। এর আগে $1 বিপরীতে সর্বনিম্ন ছিল 87.95 রুপি। এছাড়া এটি গত 3 মাসের মধ্যে একদিনে ভারতীয় রুপির সবচেয়ে বড় পতন। এতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করছে বলে ধারণা অর্থনীতি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে আগস্ট মাসে ভারতীয় রুপির মোট 0.68% দরপতন হয়েছে, যার বেশিরভাগই শুক্রবারের পতন থেকে এসেছে। এ নিয়ে টানা 4 মাস লোকসানের মুখে পড়ল ভারতীয় মুদ্রা। এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ভারতীয় ANZ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিষয়ক বিশ্লেষক ধীরজ নিম বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক ভারতের অর্থ প্রবাহকে দুর্বল রাখবে, বাণিজ্য ঘাটতি বাড়াবে এবং অর্থ প্রদানের ভারসাম্যে চাপ দীর্ঘায়িত করবে। ডলারের বিপরীতে রুপির মান আরও কমতে পারে বলে মনে করেন এই বিশ্লেষক। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইরানের নারীদের হিজাব পরার আইন বহাল থাকলেও কার্যকরভাবে তা চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 1979 সালের ইসলামী বিপ্লবের পর বাধ্যতামূলকভাবে হিজাব ব্যবহারের আইন থাকলেও 4 দশকের বেশি সময় পরও দেশটিতে এ বিষয় নিয়ে বিতর্ক থামেনি। ইরানে হিজাব ইস্যু এখনও গভীর রাজনৈতিক ও মানবাধিকার বিতর্কের কেন্দ্রবিন্দু। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানে চালু হয় শরিয়া আইন। এর আওতায় নারীদের মাথা ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক করা হয়। নিয়ম ভঙ্গকারীদের প্রকাশ্যে তিরস্কার, জরিমানা বা গ্রেপ্তারের মতো শাস্তির বিধান থাকলেও তা মেনে চলা নিয়ে রয়েছে বিতর্ক। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে এখন অনেক নারী নিজস্ব রুচি ও স্বাধীনতার প্রতীক হিসেবে আট-শার্ট কোট, উজ্জ্বল রঙের ওড়না বা মাথা খোলা অবস্থায় প্রকাশ্যে বের হচ্ছেন, যা আইন প্রয়োগকে কঠিন করে তুলছে।
শনিবার দেশটির নারীদের পোশাক বিধি প্রসঙ্গে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, নারীদের হিজাব পরার আইন বহাল থাকলেও কার্যকরভাবে তা চাপিয়ে দেওয়ার ক্ষমতা বা সামর্থ্য তার নেই। কিছু বিশেষজ্ঞ মনে করেন হিজাব আইন কঠোরভাবে কার্যকর হওয়া উচিত, কিন্তু আমার সে ক্ষমতা বা সামর্থ্য নেই। আমি উপলব্ধি করেছি যদি জোর করে চাপানো হয় তবে এমন সংঘাত সৃষ্টি হবে যা আমার পক্ষে সামলানো সম্ভব নয়। আর দেশের ভেতরে উত্তেজনা তৈরি করতে আমি রাজি নই। ব্যক্তিগতভাবে আমি হিজাবে বিশ্বাস করি, আমার পরিবারের সদস্যরাও তা মেনে চলেন। তবে এর মানে এই নয় যে যারা হিজাব পরেন না তারা অসৎ। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। 2022 সালে কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর পর হিজাব ইস্যু জাতীয় সংকটের রূপ নেয়। অশালীন পোশাকের অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর তিনি কোমায় গিয়ে মারা যান। তার মৃত্যুতে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা নারীদের অধিকার ও স্বাধীনতার দাবিকে আন্তর্জাতিক পরিসরে আলোচনায় তোলে। এরপর থেকে হিজাব খুলে প্রকাশ্যে আসা এক ধরনের প্রতিরোধ আন্দোলনের রূপ নেয়। অতীতে আরোপিত এই আইন আজও ইরানের সামাজিক দ্বন্দ্বের প্রতীক হয়ে আছে। আইন বহাল থাকলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। প্রেসিডেন্ট পেজিশকিয়ানের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে সরকারের ভেতরেও এই আইন প্রয়োগে সীমাবদ্ধতা ও অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।